আমরা অনুষ্ঠানের শুরুতে এই কথাটা বহুবার বলেছি, আজকেও বলছি, এবং সেটি হচ্ছে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। আমরা তর্ক করতে চাই না, কোনো বিতর্কে জড়াতে চাই না, তাই আমাদের অনুষ্ঠানের নাম হচ্ছে বিশ্বাসে মিলায় বন্ধু, কারণ আমরা বন্ধুত্বে বিশ্বাসী। কালের কণ্ঠ মাল্টিমিডিয়ার এই বিশেষ আয়োজন অর্থাৎ বিশ্বাসে মিলায় বন্ধু অনুষ্ঠানে আমি দেবাশিস বিশ্বাস আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। আমাদের আজকের যিনি অতিথি তার সম্পর্কে যদি আমি একটু বলতে চাই যে তিনি এসেছিলেন নীরবে, কিন্তু ইন্ডাস্ট্রিতে অনেকের থেকেই অনেক বেশি সরব তিনি। নিশ্চয়ই বুঝতে পারছেন কার কথা বলছি। আমাদের ইন্ডাস্ট্রির ইতিমধ্যে যিনি প্রায় মধ্যমণি হয়ে গেছেন, আমাদের সবার প্রিয় চিত্রনায়ক নীরব। নীরব, থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। থ্যাংক ইউ দাদা। আর মানে আমাকে ইনভাইট করা হয়েছে তাতেও আমি খুবই হ্যাপি, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই বিশ্বাসে মেলায় বন্ধু, এটা নিয়ে আমেরিকায় থাকতে অনেক গল্প হলো। রাইট। সো আমার মানে আমার একদম স্টার্টিং থেকে আমি এটা সম্পর্কে জানি, এবং ভালো লাগছে যে আপনি খুব এক্সাইটেড ছিলেন। এবং কালের কণ্ঠ অনলাইনে আমি যখন প্রথম কয়েকটা এপিসোড দেখি এবং দেখলাম যে চোখে অনেকবার এসছে, এবং মানে এটা খুব ভালো ভালো লাগছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এবং আই হোপ অ্যান্ড প্রে যে আমাদের আজকের যে আড্ডাটা, আজকের যে আয়োজনটা, সেটাও খুব ভালো লাগবে ইনশাআল্লাহ। আমরা অনুষ্ঠানটাকে আসলে তিনটা ভাগে ভাগ করে রেখেছি। একটা হচ্ছে জীবনের গল্প আছে বাকি অল্প, দ্বিতীয় ভাগে পরে যাই, আগে প্রথম ভাগটা দর্শকদের উদ্দেশ্যে আরেকবার একটু বলে আসি। প্রিয় দর্শক, এই ভাগটিতে আমরা যিনি আমাদের অতিথি থাকেন তার জীবনের কিছু গল্প, কিছু না জানা কথা, কিছু না জানা অধ্যায় সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করি, এবং যাদের জীবনে অনেক রকমের রং আছে সেই রঙগুলোকে আমরা তুলে আনার একটু চেষ্টা করি। তাই এই ভাগটির নাম হচ্ছে জীবনের গল্প আছে বাকি অল্প। বুঝে নিলে নীরব যে জীবনের গল্প, জানি আমরা চাই না যে গল্পটা অল্প হয়ে যাক, জীবনের গল্প আরও রঙিন হোক, আরও ব্যাপ্তি ঘটুক। তবে হ্যাঁ, আমি যেটা সবসময় চেষ্টা করি বা বলি যিনি অতিথি থাকেন, যে আমরা তো শুধু আনন্দের গল্প করি, সাকসেসের গল্প করি, কিন্তু সাকসেসের পেছনের কিছু স্ট্রাগলও থাকে, কিছু রিজেকশন থাকে। হ্যাঁ, আমরা একটু ওই গল্পগুলোতে যেতে চাই যে নীরব কবের থেকে সরব হলো এটা আমরা জানি, বাট নীরব যখন নীরবে এসছিল তখন ইন্ডাস্ট্রির পজিশন কি ছিল, নীরবের কোনো রিজেকশন ছিল কি না, ইন্ডাস্ট্রির লোকরা নীরবকে কি প্রথমেই অ্যাকসেপ্ট করেছিল কি করেনি, একটু নীরব জানতে চাই। না, এটার তো আসলে অনেক গল্প, মানে ছোট করে দু একটা ইনসিডেন্ট যদি আমরা একটু। মানে প্রথমত হচ্ছে যে যখন আমি ইউনিভার্সিটিতে ভর্তি হই বা ইউনিভার্সিটিতে পড়ার সময়, তখন মডেলিংয়ে আসি, এবং মডেলিংয়ে আস্তে আস্তে তখন যেটা হতো যে ছবি 3টা বা 4টা ছবি প্রিন্ট করে নিচে নাম লিখে এবং ফোন নাম্বার দিয়ে বিভিন্ন এজেন্সিতে ড্রপ করতে হতো। আচ্ছা। সো যখন কোনো ভালো কাজের অফার আসতো, মানে ভালো কাজ মানে তখন হচ্ছে ভালো ব্র্যান্ড, ভালো কোনো মানে একদম মেইন লিডের জন্য ডাকা হতো, তখনকার গল্পগুলো অনেক ইন্টারেস্টিং এবং অনেক খুব এক্সাইটিং থাকতো। এবং তখন দেখা যেত ইউনিভার্সিটির অনেক বড় অনেক সিনিয়র বলতেছে, ইউনিভার্সিটি যদি তখন অনেক সিরিয়াস কোনো সাবজেক্টের মানে ইয়ে থাকতো, মানে ক্লাস থাকতো, তখন ওটাও বাং মারা হয়েছে। হ্যাঁ, এবং একটা গল্প মনে আছে, সেটা হচ্ছে একটা অফিসে গিয়ে তো আমরা এরকম মানে দুটো রো করা, এখন রো করে আমাদের একজন করে ডাকছে যে স্ক্রিন টেস্টের জন্য। আচ্ছা। স্ক্রিন টেস্টের জন্য আমি একদম 7th পারসন, মানে 8 জনের মধ্যে আমি 7 নাম্বার। আচ্ছা, 7 নম্বর। এখন এসে প্রথম একজনকে ডেকে নিয়ে গেল, আপনি আসেন। পরে ভিতরে নিয়ে গিয়ে হয়তো যেটা বলা সেটা বলে, এবং পরবর্তী আমরা জিজ্ঞেস করছি আচ্ছা কি বললো, হ্যাঁ মানে ঘটনা কি বলবো, বলছে না কিছু না, মানে এটা হচ্ছে যে নাম বলতে বললো, একবার ডান দিকে একবার বাম দিকে, একবার এরকম করে কি করি এরকম বললো। এরকম করে দেখা যাচ্ছে একই প্রশ্ন সবাইকেই করছি, বাট ওই এক্সাইটমেন্টের জায়গা থেকে যখন 4 বা 5 নাম্বার হয়ে গেল, তখন ওরা হুট করে অনেকক্ষণ একটা ব্রেক দিল। ব্রেক দেওয়ার পরে টেনশনে পড়ে গেলাম, কি ব্যাপার। অলরেডি আমি কিন্তু টেনশন চিন্তা করছি, বারবার ঘড়ি দেখতেছি যে কখন ক্লাস, কি এটা মিস হবে নাকি হবে না। হুট করে আমাকে একদিন ওই সময় হুট করে বলতেছে যে না ঠিক আছে ভাইয়া তোমরা যাও, এখন আমরা আসলে যাকে সিলেক্ট মানে করার ছিল তাকে করে ফেলেছি, আমরা পেয়ে গেছি আমাদের। তখন আমি আবার রিকোয়েস্ট করলাম যে মানে অ্যাটলিস্ট আমরা ইয়ে করি, আমি স্ক্রিন টেস্টটা দিয়ে যাই, যদি পরবর্তী কোনো কাজের জন্য লাগে তখন মানে এই স্ক্রিন টেস্টটা মানে ইউজ করতে পারবেন বা দেখতে পারবেন বা ক্লায়েন্টকে পাঠাতে পারবেন।
তখন বলছে না ভাইয়া তোমরা এখন যাও, যখন এর পরবর্তীতে কোনো প্রজেক্টের জন্য যদি ডাকা হয় তখন তুমি আবার এসো। সো তখন মানে এইটা আসলে আমাদের রাখার বা এটা দরকার নেই, কারণ আমাদের যেই স্পেসিফিক রিজনে দরকার হবে তখন আমরা রাখবো। তখন আসলে ওই দিন খুব মন খারাপ হয়েছিল যে এটা এরকম কেন হলো। বাট এটা দুঃখ নাই, বাট আমার মনে হয় সব দুঃখটা মানে সব আমি মানে দুঃখটাকে ভুলে গেছি অমিতাভ রেজার সাথে পরিচয় হওয়ার পর থেকে। যে অমিতাভ ভাইয়ের সাথে আমার কোনো কারণ ছাড়াই আমার কাছে মনে হতো অমিতাভ ভাই আমাকে নিতেন, এবং আমি মনে হয় একমাত্র বাংলাদেশের এখনো মডেল যে অমিতাভ রেজার 9টা বিজ্ঞাপন করেছি। আমার মনে হয় না বাংলাদেশে আর কোনো মডেল অমিতাভ রেজার 9টা বিজ্ঞাপন করেছেন মানে টানা, এবং কোনো কারণ ছাড়াই আমাকে মনে নিত। না নিশ্চয়ই আমি আমাকে ফোন করতাম, আমি একবার এমনও ঘটনা আছে যে আমি ফোন করে অমিতাভ ভাইকে বললাম ভাইয়া আমি এবার সেমিস্টার ব্রেক দিলাম, আমি একটু শুটিং এ যাব, আমি শুটিং দেখবো। তাই তুই শুটিং দেখে কি করে? আমি বলছি ভাই না ভাই আমি ডিরেকশন দিব না, বাট আমি একটু শিখতে চাই, দেখতে চাই কাজগুলো কেমন হয়। পরে বললো আচ্ছা ঠিক আছে, তোর বাসা কোথায়? আমি বললাম ভাই আমি ক্যান্টনমেন্টে। বলছে তোর অফিসে আসতে কতক্ষণ লাগবে? আমি বলছি যে 40 থেকে 45 মিনিটস। বলছে ঠিক আছে তুই আয়, আমি অফিসে আছি। পরে অফিসে গেলাম, যেতে যেতে আমি আবার নিচে আমার ফ্রেন্ড ছিল হাসিবের সাথে গল্প করতে করতে লেট করে ফেলছি। অলরেডি দেখি অমিতাভ ভাই বের হয়ে গাড়িতে চলে যাচ্ছে। পরে বলছে তুই না অফিস আসবি, তোর জন্য ওয়েট করতেছি। পরে আমাকে বললো যে তাহলে কর, এই যে শুটিংটা তুই দেখতে চাইছিলি ওটা দেখে কি করবে, তুই কর। আচ্ছা ওকে। হ্যাঁ, সো ওইটা মানে খুবই অনেক রিনাউন্ড এবং খুব মানে অনেক বড় একটা প্রজেক্ট ছিল, বিজ্ঞাপন সেই পেপসুডেন্টের একটা বিজ্ঞাপন, যেটা আমি আর আকরাম খান করেছিলাম। আচ্ছা আচ্ছা। সো এরকম অনেকগুলো কাজ মানে কোনো কারণ ছাড়াই অমিতাভ ভাই আমাকে নিতেন। বাট আমি লাকি যে মানে আমার এই মডেলিং এর জন্য যত কিছু সব অমিতাভ ভাইয়ের জন্য। তবে এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট নীরব, যেটা খুব ভালো লাগলো তোমার, যে হয় না যে যাকে দিয়ে উত্থান বা যাকে দিয়ে একটা পর্যায় পর্যন্ত যাওয়া, তার কথা স্মরণে রাখা, তার কথা সুযোগ পেলে বলা। কিছু কিছু ক্ষেত্রে ডিরেক্টররাও যারা আছেন তারা লাকিও যেরকম হয়, আমার মতো কিছু ডিরেক্টর আছে যারা আনলাকিও থাকে। না 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 অবশ্যই না, কেন কি কিছু কিছু সৃষ্টি আমরাও আমাদের জায়গা থেকে যদি বলি, দু একটা সৃষ্টি আমিও করেছি ইন্ডাস্ট্রিতে, দু একজনকে আমিও দিয়েছি, বাট জীবনে কখনো মানে শুনিনি যে কোথাও কোনো ইন্টারভিউতে বা কোনো জায়গায় আমার নাম খারাপ হলেও বলছে, সেটাও শুনিনি। যাই হোক, ওটা আরেকদিন না হয় তুমি আমার ইন্টারভিউ নিয়ে আমি বলবো না। আমি যদি মানে আপনার কথা না বলে আপনি যার উসিলায় পৃথিবীতে এসেছেন, যে মানে আপনার মানে বাবা এবং আমাদের মানে অনেক মানে ইন্ডাস্ট্রির অনেক কিছু তার হাত দিয়ে আসা। সো দিলীপ বিশ্বাস, ওনার কথা মানে তো ওনার তো আমার স্টাইলটা সবচেয়ে বেশি পছন্দ, ওনার ছবির নামের যেটা, সেটা আমার মানে অসাধারণ। এবং আমার কাছে মনে হয় যে মানে ওই সময়ে যে মানে এটা প্ল্যানিং করতো স্বরে দিয়ে যে একটা নাম হতে পারে, এবং যেই ছবি করবে ওই নামটাই হতে হবে। হ্যাঁ, সো এটা একটা অদ্ভুত রকমের একটা অ্যাডভান্স ছিলেন উনি, অদ্ভুত রকমের একটা মানে সময়ের থেকে অনেক এগিয়ে ছিলেন উনি। এবং আমার কাছে যেটা মনে হয় নীরব, যারা সময় থেকে এগিয়ে থাকে তারাই এগিয়ে যায়। হ্যাঁ, মানে অদ্ভুত। আপনি এখনো চিন্তা করেন, এখনো কিন্তু এই জিনিস আমরা চিন্তা করতে পারি না, আমরা পারিনি। ওনার যখন শুরু হলো তখন থেকেই আমি জিজ্ঞেস করেছিলাম একদিন যে বাবা তোমার সব ছবির নাম স্বরেও দিও কেন? এই যে যতগুলো নাম আছে, সেই অংশীদার, অপমান, অস্বীকার, অপেক্ষা, অকৃতজ্ঞ, অজান্তে, সব অ দিয়ে। তো বলে দেখ আমি এখনো সিনেমার অ আর শিখি নাই, পুরা অ শিখছি, আতে যাইতেই পারি নাই এখনো। তো এই জন্য আমি অতেই থাকতে চাই। তো তার মতো এত বড় লোক মানে বড় মানুষ যদি এটা অতেই থাকে, তাহলে আমরা তো কিছুই না সেই অর্থে। যাই হোক, নীরবের কাছে আমি একটা জিনিস আরেকটু গল্প শুনতে চাই জীবনের গল্পের জায়গা থেকে, যে যখন প্রথম নীরব চিন্তা করলো যে আমি ইন্ডাস্ট্রিতে কাজ করব, তো সেই ক্ষেত্রে মডেলিং থেকেই নীরবের শুরু। এই শুরুটা মডেলিং থেকেই কেন, মানে এই আগ্রহটা কোথা থেকে ছিল? নাকি যে বন্ধুরা বলতো যে তুই দেখতে শুনতে ভালো, নাম দে? না, এটার জন্য না, এটা আরো ইন্টারেস্টিং গল্প। এটাই তো জানতে চাই। ইন্টারেস্টিং গল্পটা হচ্ছে আমি তো ক্যান্টনমেন্টে কাফরুলে থাকি, সো একদম ছোটবেলা থেকে ওখানে। এখন তখন হচ্ছে আমাদের এলাকায় 1 ঘন্টা করে ইলেকট্রিসিটি চলে যেত। আচ্ছা, এটা অনেক জায়গায় হতো তখন, যেটা একদম স্পেসিফিক দেখা যেত 8টা 1, 7টা 1 বা 9টা 1, এবং ঠিক আমার ব্যাকও করতো একদম 1 ঘন্টা ওই টাইমে। সো আমাদের ওখানে লয়াল লোডশেডিং, হ্যাঁ, মানে কথা দিয়ে কথা রাখা। এখন বিশ্বাসে মেলায় বন্ধু, মানে বিশ্বাস রাখতে পারে 1 ঘন্টা পরেই আসবে। সো এরকম করে সন্ধ্যায় কারেন্ট চলে গেল, এবং হাঁটতে হাঁটতে আমার একটা ফ্রেন্ড আছে ডেভিড,
আমি ডেভিড, আমি যেহেতু ইয়েতে থাকি, কাফরুল থাকি, এবং কাফরুলের আমাদের ওই ভেতরটা আরো মানে খ্রিস্টানদের অনেক বড় একটা এলাকা, সো খ্রিস্টানদের মধ্যেও অনেক ফ্রেন্ডস থাকে আমাদের, মানে খুব কাছের। সো ওর সাথে গল্প করতে করতে একদম হাঁটতে হাঁটতে ওর বাসার দিকে চলে গেছে, হঠাৎ করে কারেন্ট চলে এসেছে। কারেন্ট চলে আসার পরে আমি বললাম, দোস্ত একটা কাজ করি, তোর বাসায় গিয়ে পানি খাবো, পানি খেয়ে তারপরে ব্যাক করবো। পরে ওর বাসায় ড্রয়িং রুমে বসা, ও বলো তুই বয়, আমি পানি নিয়ে আসি। এখন বসার পর ওর ড্রয়িং রুমের দিকে এবার দেখতেছি, হঠাৎ করে দেখি ছবি, আমার এখানে দেখি ছবি, আমার এখানে দেখি ছবি। এখন আমি কিন্তু বসা থেকে মানে আমি দাঁড়িয়ে দেখতেছি কি এটা কে আসলে, ওর এরকম করে অনেক সুন্দর লাগতেছে, কিন্তু আমার ফ্রেন্ড যে ডেভিড ওর মতোই লাগতেছে। এখন আমি ডেভিড ঢোকার পর আমি ডেভিড এটা কার ছবি, বলে আমার। আমি চাই এটা তুই? হ্যাঁ, একবার প্রত্যেকটা ছবি বলছে হ্যাঁ এটা আমি। বলছে তুই এই ছবি, মানে তোর ছবি এরকম লাগতেছে এত সুন্দর কেন? হ্যাঁ, বলছে দোস্ত আমি মডেলিং এর জন্য ছবি তুলছি। আচ্ছা, আমি তোর ছবি যদি এরকম হয় তাহলে আমি যদি ছবি তুলি তাহলে আমার ছবি আরো ভালো হবে। হ্যাঁ, সো আমি বলছি তাহলে তুই আমার ইয়ে কর, একটা ব্যবস্থা করে দে আমাকে, ফটো সেশন। বলছে যে টাকা লাগবে 4,500 টাকা। অনেক কস্টলি ছিল কিন্তু তখন, হ্যাঁ, অনেক 4,500 টাকা, এবং তৎকালীন সময় 4,500 টাকা অনেক টাকা। এবং 36টা ছবি দিবে। এখন হ্যাঁ, এবং আরো একটা ব্যাপার হচ্ছে যে বলছে তুই সুন্দর সুন্দর ড্রেস নিতে হবে, এবং মানে হেভি, মানে দেখে মনে হইতে হবে। পরে আমি বললাম এটা তো অনেক খরচ টরচের একটা ব্যাপার। আচ্ছা ঠিক আছে, যা মডেলিং এর জন্য না হোক, অ্যাটলিস্ট তোর চেয়ে ভালো লাগে যে আমাকে দেখতে, এটা প্রমাণ করার জন্য ছবি, এবং তুই যেভাবে করছিস আমি বাসায় এভাবে নিজের ছবি টাঙানো থাকবে। এই করেই বেসিক্যালি মানে মডেলিং করা, এবং ডেভিডি আমাকে কয়েকটা জায়গায় র‍্যাম্পের জায়গায় নিয়ে। এটা কিন্তু অনেকেই, মানে দর্শকরা অনেকে জানতো না, আজকে জানলো। ভেরি ইন্টারেস্টিং, আমিও জানতাম না। ডেভিডও মজা পায়। ডেভিড আমি যখন এই গল্প বলি, যখন দুই একজনের কাছ থেকে যখন বলে না যেটা আমার অবদান আজকে, না ওইটা বলে না, ও চুপচাপ থাকে, ও এখন মিডিয়ার কেউ না তো। আচ্ছা, সো ও বলে যে তুই এগুলো বলস কেন আমার কথা। ও আচ্ছা আচ্ছা। এবং ডেভিড এখনো ওই ক্যান্টনমেন্টে থাকে। আমি ডেভিডকে বলবো যে আজকের এই যে অনুষ্ঠানটা, এটা যখন প্রচার হবে, ডেভিড যেন প্লিজ দেখে। ঠিক আছে, অবশ্যই অবশ্যই। ডেভিডকে বলে দিও যে অনুষ্ঠানটা যেন দেখে। অবশ্যই অবশ্যই। আরেকটা জিনিস নীরবের কাছে জানতে চাই যে হলো ছবি তোলা হলো, অমিতাভ রেজার গল্প আমরা পেলাম, কিন্তু তারপরে কি হলো? মানে আমি বলতে চাচ্ছি যে মডেলিং তো হয়ে গেল, সিনেমা জগতের প্রবেশের গল্পটা একটু শুনি। মানে আমার কাছে মডেলিং থেকে আমি যখন বেশ কয়েকটা বিজ্ঞাপন করি, এবং ওই সময়ে অমিতাভ ভাইয়ের মাধ্যমে যেই কয়েকটা ব্র্যান্ডের কাজ করেছে, আমার কাছে মনে হয় যে এর চেয়ে বড় ব্র্যান্ড আর মানে কেউ করতে পারে নাই, পারবেও না, এবং আর সম্ভব না। এবং আমার যাওয়াটা এখানেই ডেডলাইন, মানে এখানে আর মডেলিং এর আর কিছু দেখানোর নেই, মানে আমার যা হওয়ার হয়েছে। এবং যখন আমি বাংলা লিংকের টিভিসির পরে যখন যে পরিমাণ মানে মানুষের ভালোবাসা, মানে হিউজ, মানে এটা এখন মুখ দিয়ে বলে বা হালকা ব্রিফ করে বোঝানো যাবে না। সো সেইখান থেকে প্রচুর ফিল্মের অফার আসে, কারণ আমাদের ওই মানে গানটা তো আসলে ফিল্মের মতোই ছিল, একদম একদম। সো ওই সময়ে অনেকেই অফার করেছিল, এবং তখন আমি চিন্তা করে দেখলাম যে এখন যেহেতু গানগুলো ভালো হচ্ছে, সিনেমার মুভিগুলো ভালো হচ্ছে, সো সেটা আমাকে অনেক বেশি মানে ইন্সপায়ার করে। এবং তার আগে হচ্ছে আমি মান্না ভাই যখন যে বছর মারা গেলেন, আমি আর প্রভা আমরা ওয়ান্ডারল্যান্ডের ভ্যালেন্টাইনে শুট করতে যাই, আমি আর প্রভা। আচ্ছা, ভ্যালেন্টাইনে শুট করতে যাই, তখন মান্না ভাই আর আমাদের মানে আর এক নায়িকা ছিলেন, তারা হচ্ছে শুটিং করছে। আচ্ছা, ওখান থেকে এখন আমরা হচ্ছে মানে এই ইয়ে থেকে ঢুকে, ওয়ান্ডারল্যান্ড থেকে ঢুকে একদম লেফটের দিকে শুট করছে, আর মান্না ভাই ঢুকে একদম স্ট্রেট শুটিং করছে। এখন ঢুকে পর ওখানে ছবি তুলতেছে, ছবি তোলার পর ওখান থেকে বলছে এই চাপেন, আপনারা চাপেন, এদিকে যান। এখন আমরা তো ভয় পেলাম, কি ভাই, আমরা তো ফটোশুটের জন্য শিখলাম, আমি প্রভা ফটোগ্রাফার, সাথে একজন অ্যাসিস্ট্যান্ট আর 4-5 জন মানুষ, ছোট্ট পার্ট। আর এখানে বিশাল বড় টিম, ফিল্মের প্রায় মানে 100 জন মানুষ এখানে গানের শুটিং করতেছে মান্না ভাই। তারপর ওখান থেকে শেষ করে আবার এদিকে চলে আসছি, চলে আসার পর আবার 10 মিনিট পরে এই চাপেন এদিকে। প্রথমে 2-1 বার ভালো করে বলে, হ্যাঁ, বলার পর এই চাপেন, এরকম করে বলা শুরু করলো। এখন এরকম 2-3 বার চাপেন করতে করতে সরে গেলাম, দেখা যায় আমাদেরকে আরেকটু চাপলে বড় গেট থেকে বের করে দেবে। পরে হুট করে আপনি চিনবেন আমাদের যে ক্যামেরার আয়ুব ভাই ওই যে ক্যামেরা সে হেঁটে আসছে, এবং হেঁটে আমরা তখন ওইখানে বসা, আমরা তখন জাস্ট ছোট একটা টি ব্রেক নেয়া, ওইখান থেকে বলতেছে যে আপনাকে মান্না ভাই ডাকে। আচ্ছা, এখন আমি তো ভয় পেয়ে গেলাম, কি রে ভাই কি অপরাধ করেছি, 2-3 বার বললো সরতে, ইউনিট থেকে আমরা সরে গেলাম, এখন আবার কি ভাই।
পরে বলছে মান্না ভাই আপনাকে ডাকতেছে। পরে আমি গিয়ে তো এরকম করে হাত সামনে একবার পিছনে একবার দিয়ে মনে করেন খুব ভদ্র ছেলের মতো গিয়ে ভাইয়া আসসালামু আলাইকুম, পরে বলছে বসো। বসে তখন বসে বসে কি চা কি খাবার, স্যান্ডউইচ খাবা? আমি বলছি না ভাই আমরা তো মাত্র ইয়ে করলাম, একটা স্ন্যাক্স খেয়েছি। পরে বসে মান্না ভাইয়ের চেয়ারটা দিতে বললো, চেয়ারটা বসে সামনাসামনি বলে ছবি করো না কেন? দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট টাইম। ফার্স্ট টাইম মানে জীবনের প্রথম আমি মনে হয় যে কোনো মানে সামনাসামনি কোনো নায়ক দেখলাম আর কি। আচ্ছা, ওকে। এবং সেটা আবার মান্না সাহেব। হ্যাঁ, মানে বলছে ছবি করো না কেন? পরে আমি বলছি জি ভাই করবো, মানে উত্তর আর কি দিলাম, আমি জি ভাই করবো। বলছে জি ভাই করবো না, ছবি করবা, মানে তোমার সিনেমা করা উচিত বা সিনেমা করা দরকার, আমাদের ইন্ডাস্ট্রিতে অনেক ভালো ভালো ছেলে পেলে দরকার, তোমরা যেহেতু তুমি এখন অনেক, তোমাকে সবাই চেনে জানে। এবং ওই তো মানে আমার এটা হচ্ছে মজার ব্যাপার। এবং ওই দিন আমাকে বললো যে নাম্বারটা রাখো, এবং নাম্বারটা রাখার পরে নাম্বার দিল, এবং তারপরের দিন তার 2 দিন পরে বা 3 দিন পরে আপনার সাথে আমার কথা হয়েছিল। তাই সেটা হচ্ছে আমি পুবাইলে শুটিং করতেছিলাম। ওকে। পুবাইলে শুটিং করতে গিয়ে আমি মান্না ভাইকে ফোন করছি। আমি বলছি ভাইয়া আপনার গাড়ি দেখলাম আপনি ক্রস করে যাচ্ছে, মনে আছে আপনার? হ্যাঁ। পরে মান্না ভাই আমাকে বলছে নীরব এটা আমার গাড়ি না, এটা দেবাশিসের গাড়ি, আমার আর দেবাশিসের গাড়ি সেম গাড়ি, হ্যাঁ ওই রেড কালারের। এবং তখন আবার আপনাকে আমি ফোন করছিলাম যে দাদা আমি ভুলে, পরে মান্না ভাই আমাকে বললো এটা আমার গাড়ি না, কারণ আমি তখন গাজীপুরে না কোথায় ছিল, আপনি পুবাইলে ছিলেন, পুবাইলে আপনি যাচ্ছিলেন, আমি মনে করছি মান্না ভাই। এবং একটা মজার গল্প বলি এখানে প্রসঙ্গত, এটা আমার জীবনের গল্পের একটু অংশ, এটা বলে এই পার্টটা শেষ করছি। সেটা হচ্ছে যেহেতু গাড়ি একই রকম, তো মান্না আঙ্কেল একবার বললেন কি গাড়ির কালারই চেঞ্জ করে ফেলেছে। আপনি আঙ্কেল বলেন না, ভাই বলেন, মান্না ভাই, কারণ তাহলে মনে হবে যে আমি ওই মানে আঙ্কেল। আচ্ছা মান্না ভাই, আচ্ছা উনি গাড়ির কালার চেঞ্জ করে ফেললেন। আমাদের কম্বিনেশন ছিল যে আমাদের যে কনভার্টিবল গাড়ি ছিল, তো উপরেরটা ছিল কালো মানে যেটা খোলা যেত, আর লাল, পুরোটা লাল। ওনারটা আমারটা একদম হুবহু একই, তো উনি পুরোটাই কালো করে ফেলেছে রাগের চোটে। বলে দুজনের গাড়ি একই রকম, ভুল বোঝাবুঝি হয়। হ্যাঁ, রাতে তুই কোথায় থাকিস, কোথায় যাস, পরে ধরা খাই আমি। তো এর আগের একটা গল্প বলি, আগের 2টো গল্প বলি গাড়ি নিয়ে। আমি একটা সিনেমার ব্যাপারে কথা বলতে পূর্ণিমার বাসায় গিয়েছি। এখন সেটা পূর্ণিমা বলছে বন্ধু তুমি আমার বাসায় আসো, অসুবিধা নেই, কিন্তু 11টার আগে আইসো না, আমি 11টা পর্যন্ত কাজে থাকবো। আমি বললাম আচ্ছা ঠিক আছে। তা আমি ওর ড্রয়িং রুমে বসে আছি, পূর্ণিমা তখন আসেনি, কিছুক্ষণ পরে এসেছে। আসার পরে আমরা গল্প টল্প করতে করতে চা নাস্তা খেয়ে বেরোতে বেরোতে 12টা 12:30 হয়ে গেছে। এখন পরের দিন মান্না আঙ্কেল ফোন করেছে, আঙ্কেল না ভাই, তুমি কালকে পূর্ণিমার বাসায় ছিলা? আমি বললাম জি। না না মানে হ্যাঁ, মানে গিয়েছিলাম একটা ছবির ব্যাপারে। না অনেকক্ষণ ছিলাম মনে হয়। না না অনেকক্ষণ ছিলাম না। তো আমিও চিন্তা করলাম যে ভাই গাড়ি তো খুব বিপদের বিষয় হয়ে গেছে। আর আরেকদিন আরেকটা গল্প, সেটা হচ্ছে আমি গাড়িটা নিয়ে 21 টিভির ওদিকটায়, কারণ বাজারের ওদিক, তো ওখানে সে সময় ফুল বিক্রি করতো, ছেলেপেলেরা দৌড়ে দৌড়ে আসতো। তো ওরা তখন আমাকে অত রিকগনাইজ করে নাই, কারণ তো অত বড় তারকা আমি তখন হইনি। তো দৌড়ে এই মান্না ভাইয়ের গাড়ি, মান্না ভাইয়ের গাড়ি, দৌড়ে এসছে, দেখে যে আমি ড্রাইভিং সিটে। না এটা মান্না না, তার একজনকে এটা তো মান্নার ড্রাইভার, আমি দেখছি। তো তারপরে আমি খুশি যে এরকম একজন মহানায়কের ড্রাইভার হিসেবে পরিচিত হয়েছিলাম তখন, তাতেও আমার পরিতৃপ্তি আছে। তো জীবনের এরকম অনেক গল্পই আছে রে ভাই। তো এরকম জীবনের আসলে অনেক গল্প রে, আরেকদিন আরো কিছু গল্প নিয়ে আমরা আবার হাজির হব। তো আমরা চলে যাচ্ছি আমাদের পরের সেগমেন্টে। প্রিয় দর্শক, জীবনের গল্প আছে বাকি অল্পেতে। আমরা নীরবের অনেক গল্প শুনলাম, সঙ্গে আমিও কিছু গল্প শেয়ার করে ফেললাম, কারণ এগুলো অনেকদিন ইনফ্যাক্ট কখনোই বলা হয়নি। আজকে আমার ভাইকে কাছে পেয়ে কিছু গল্প চলে আসলো। আমরা আমাদের পরের সেগমেন্টে এখন যাব এই অনুষ্ঠানের, এবং সেই সেগমেন্টের নাম হচ্ছে যদি কিছু মনে না করেন। যদি কিছু মনে না করেন যে সেগমেন্টটা, এই সেগমেন্টটা এরকম একটা সেগমেন্ট যেখানে কিছু আমরা বলি না যে শোনা কথায় বিশ্বাস করতে নেই, তো আসলে আমি বিশ্বাস করি না আমি, কিন্তু তারপরে কিছু কিছু কথা মানুষ বলে, কোন তারকার সম্পর্কে তাদের আগ্রহ থাকে, কিছু কথা তারা জানতে চায়, তো সেই জায়গার থেকে
আমার এই সেগমেন্টটা যদি কিছু মনে না করেন, মাইন্ড করা যাবে না, কিছু প্রশ্ন করব, যেটা মনে হবে সত্য সেটাই আমরা শুনবো। তো এরকম কি কখনো নীরবের হয়েছিল যে আমি যেটা বলেছিলাম যে রিজেকশন, যে হয়তো এরকম হয়েছে যে নীরব তখন নতুন, মেকআপ টেকআপ নিয়ে নীরব বসে আছে, কিন্তু তার শট হচ্ছে না, অন্য হিরোকে না নিয়ে বা হিরোইনকে নিয়ে ডাইরেক্টর প্রডিউসার ব্যস্ত, এরকম কি কখনো হয়েছে নীরবের ক্ষেত্রে? না, এরকম না, বাট রিজেকশন বা মানে এটাকে কি বলে, মানে আমি একটা কাজ অলরেডি অনেক দূর কথা বলে এগিয়ে গেলাম, তারপরে সেই কাজটায় পরে শুনলাম যে এটা আমি নেই, বা এই জায়গাটা একটু একটু ইলাবোরেট মানে না, এই জায়গাগুলোকে আমি অনেক ইলাবোরেট করি না কেন, কারণ এই জায়গাগুলো আমার কাছে না, মানে নামের জন্য না, আমার নিজের কাছে আমি তখন মনে হয় যে হ্যাঁ এটা আমার ভাগ্যে ছিল না, বা এটা আমার জন্য না, বা যেটা হয় মানে ভালোর জন্যই হয় হয়তো। সো এটা নিয়ে আমার কোনো রিগ্রেট নাই। আমার চ্যালেঞ্জটা আসলে আমার নিজের সাথে। আমি মানে কম্পিটিটর, আসলে আমি এখন আমার নিজের কম্পিটিটর। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি আমার একদম প্রথম থেকে আমার যে কাজের যে গ্রাফটা, সেই গ্রাফটা কি আসলে মানে এরকমই আছে না আপ ডাউন করতেছে, বা কোথায় ডাউন হলো, কেন ডাউন হলো, বা কোনটার কারণে আপ হলো। সো ওই জিনিসগুলো আসলে নিজের সাথে নিজের কম্পিটিশন করে যদি মনে হয় যে হ্যাঁ একটু পাকাপোক্ত, তখন আমি আরেকজন মানে কম্পিটিটর চিন্তা করবো আরেকজনকে। নীরবের কি এরকম কখনো শোনা গিয়েছে নীরবের ক্ষেত্রে যে নীরবের নাম হয়েছে কিন্তু নীরবের কোনো বদনাম আছে কিনা? নীরব কি বলে? না, কোনো বদনাম নেই, কোনো প্রকার না, আমার কাছে এটা হয় না, কারণ আমিও মানে মানে খুবই স্মুথ, আমি আমার কাজটাকেই প্রাধান্য দিই এবং কাজটা নিয়েই থাকি, এবং কাজের ক্ষেত্রেও যেটা হয় যে খুব লয়াল থাকি, অনেস্ট থাকি, এবং আমি চাই নীরবের ক্ষেত্রে কি এই কথাটা কি শোনা গেছে কখনো যে নীরব যেহেতু কাজের প্রতি মনোযোগ বেশি বা ওই যে লয়ালিটির জায়গাটা, কখনো কখনো কি এরকম হয়েছে যে নীরব একটু বেশি মাত্রায় ইনভলভ হয়ে যাওয়াতে কখনো কখনো নীরবের ডিরেক্টরের উপরে ডিরেকশন দেওয়া, কিংবা হয় না যে স্ক্রিপ্টিং এর উপরে এটা আমার ক্ষেত্রে কখনোই হয় না, এবং আমাকে কোনো ডিরেক্টর আজ পর্যন্ত কেউ বলতে পারবে না, এবং এটা আমার মধ্যে নাই। বাট আমি যেটা হচ্ছে ইনভলভ হতে 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 এমন ইনভলভ হয়েছি যে কাকরাইল পাড়ায় দেখা যায় ছবি রিলিজ হচ্ছে, প্রডিউসার ডিরেক্টর কেউ নাই, আমি বসা। এই ইনভলভমেন্টটা আমার আছে, মানে আমি ওই পরিমাণ ইনভলভ যে আমার শুক্রবারে ছবি রিলিজ, আমি বৃহস্পতিবারে দেখবো যে কাকরাইল পাড়ায় অনেক পোস্টার যাচ্ছে, এই হচ্ছে ওই হচ্ছে, আমার প্রডিউসার দিচ্ছে এদিক থেকে, আমি ডিরেক্ট মানে দেখতেছি, বা মানে ডিরেক্টর দিচ্ছে, ডিরেক্টর এর সাথে কথা বলতেছে। এমন হয়েছে যে আমি বসে বসে ওইখানে কথা বলছি, আমার ডিরেক্টর এক দেশে, আমার প্রডিউসার আরেক দেশে, কিন্তু নীরব আছে, আমি ওখানে আছি। কারণ আমার কাছে মনে হচ্ছে এটা আসলে কেউ না করলে আমার ছবি, এটা এন্ড অফ দ্য ডে ওইভাবে ইয়ে করতে হয়, দর্শকরা স্ক্রিনে নীরবকেই দেখবে। হ্যাঁ, এবং ইভেন মানে ছবির প্রমোশনের ক্ষেত্রে দেখা যায় অনেক সময় নায়িকা নেই, আমি একাই গিয়ে মানে যতটুকু প্রমোট করা যায়, বা যতটুকু একজন দুজনকেও যদি বলা যায়, বা একজন দুজনের রিয়াকশনও যদি নেওয়া যায়, মানে আমার কথা হচ্ছে যে প্রমোশন না হোক, অ্যাটলিস্ট 2-4-5 জন মানুষ যদি আমার সম্পর্কে নেগেটিভও বলে, সো কেন বললো ওইটাও আমার জানাটা দরকার। বাহ, খুব সুন্দর। নায়িকার কথা যখন চলে এলো, নীরব অনেক নায়িকার সাথেই কাজ করেছে, আগামীতেও করবে। তো এই যে ইনভলভমেন্টসের জায়গার থেকে কখনো কি কাজের বাইরে গিয়ে কোনো ইমোশনাল ইনভলভমেন্টসের জায়গার থেকে নীরবের নাম কি কখনো শোনা গেছে? না, আমার মনে হয় স্ক্রিপ্ট রাইটারদের দোষ আছে। মানে এত ইমোশনাল যে সিন, সেগুলো মনে কখনো লিখতে পারে নাই যে আমি একদম ইনভলভ হয়ে যাব, একদম মনে হাত ধরবো, হাত ধরে চোখে চোখ রেখে তাকাবো, তাকানোর পরে আবার দেখা যাচ্ছে মানে একদম প্রেম করে যেতে হবে। এটা স্ক্রিপ্ট রাইটারের দোষ। আমি বললাম ব্যর্থতা খুবই, মানে এটা আমার কাছে মনে হচ্ছে যে ইনভলভমেন্টটা, নীরব চায় যে স্ক্রিপ্ট রাইটাররা এমন কিছু করুক, এমন কিছু লিখুক যেটাতে নীরব আরো নায়িকাদের সাথে ইনভলভ হতে পারে। হ্যাঁ, এবং এটা নিয়ে মানুষ কথাবার্তা বলবে, এবং ইন্টারভিউতে এসে আমি বলতে পারবো হ্যাঁ দাদা কিছু একটা হয়েছিল। যদি কেউ না দেখে, যদি এইখানে চ্যানেলে কেউ না দেখে, এই পর্বটা যদি না দেখে, তাহলে শেয়ার করি, এরকম একটা ঘটনা ঘটেছে, আমি বলতে চাই। আচ্ছা, তো এই যে নীরব যখন কাজ করতে এসছে, তো এরকম কি কখনো হয়েছে যে কোনো সিনিয়র নায়ক, মান্না ভাইয়ের গল্প তো আমরা শুনলাম, কিন্তু এরকম আছে না কোনো সিনিয়র নায়কের সাথে নীরবের কাজ পড়েছে, 2 হিরো প্রজেক্ট এরকম হয়েছে অনেক সময়, তো সেই ক্ষেত্রে
ওই জায়গাতে কি কোনো নেগলিজেন্সি যে বাচ্চা ছেলে নতুন এরকম কি কখনো ছিল না? এভরিবডি ইজ ভেরি হ্যাপি উইথ? না, আমার যেটা মনে হয় যে আমি সাকিব ভাইয়ের সাথে আমার একদম মানে মানে 4টা ছবিতে আমার কাজ করা হয়েছিল। একদম প্রথম আমার 4টা ছবি, মন যেখানে হৃদয় সেখানে, মনে বড় কষ্ট, সাহেব নামে গোলাম, আর একটা হচ্ছে আই লাভ ইউ বলে, 4টা ছবিতে একসাথে কাজ করেছিলাম। এবং সাকিব ভাইয়ের যে কোঅপারেশন, এবং আমার কাছে মনে হয় যে ওই যে 4টা ছবি একসাথে করেছিলাম, সেখান থেকে যে শিক্ষাটা এখনো মনে হয় যে মানে অনেক কিছু মানে আমি মানে অ্যাপ্লাই করতে পারি নাই। অফ কোর্স এবং সাথে সাথে আমি অফ আওয়ার কান্ট্রি। তারপরে হচ্ছে যে সানি ভাইয়ের সাথে কাজ করা হয়েছে। সানি ভাই অনেক কোঅপারেটিভ, সানি ভাই তো অনেক মজার মানুষ। সো সানি ভাইয়ের সাথে কাজ করার এক্সপিরিয়েন্স খুব ভালো। বাহ। তারপরে হিরোদের মধ্যে এই তো মানে আমার মনে হয় যে এই কয়েকটা। আমি একটু সাকিব ভাই সম্পর্কে আরেকটু জানতে চাই এবং সানি ভাই সম্পর্কে জানতে চাই যে কাজ করার অভিজ্ঞতা তো ভালো, বাট শেখার যে জায়গাটা, যে কি নীরব জুনিয়র আর্টিস্ট, তাদের ক্ষেত্রে জুনিয়র আর্টিস্ট হিসেবে নীরব শিখেছে যেগুলো পরবর্তীতে নীরব অ্যাপ্লাই করছে বা করবে। আমি আমাদের নায়করাজ রাজ্জাক স্যারের একটা ছবি করেছিলাম ওনার পরিচালনায়, তোমাকেই খুঁজছি, আমি আর সাহারা, লাকি ইউ। হ্যাঁ। এবং আমার মনে হয় যে এই বাপ্পারাজ এবং মানে বাপ্পা ভাই এবং সম্রাট ভাই ছাড়া মনে হয় আমি একমাত্র হিরো না, না, আমার মনে হয় যে আমি একমাত্র মানুষ যে তার ছবি করেছিলাম। এবং তার ছবি করা মানে হচ্ছে মানে একটা ভয়ঙ্কর আতঙ্কের ব্যাপার ছিল। মানে শুটিং টাইমিংটা মনে হয় 2 মিনিট পর পর দেখতাম কতক্ষণ লাগবে, 9টায় কল টাইম, দেখতে কি মনে করে যখন এফডিসি কে দাঁড়াই দেখা মানে কল টাইমের আগে গিয়ে পৌঁছাইছে মনে অফ রিল্যাক্স। এবং আমি আমার মানে তার প্রতি যে রেসপেক্টের জায়গাটা ছিল, আমি 25 দিন শুটিং করেছিলাম, একটা ছবি তোলার সাহস পাই নাই। মানে ওনাকে আমি বলি নাই যে আমি আপনার সাথে একটা ছবি নাই এতদিন কাজ। আমার ছবি আছে তার বাসায়। আচ্ছা। এবং সেটা হচ্ছে আমি আমার বউ সহ গিয়েছিলাম, সেটা আমাদের একটা দাওয়াত দিতে, বিয়ের দাওয়াত দিতে। সো সেখানে ছবি আছে, বাট এই যে যখন শুটিং প্রফেশনাল জায়গায় তো মানে রাজ্জাক স্যার মানে তো একটা মানে 25টা দিন শুটিং করে একবার বলতে পারি না যে স্যার আমি আপনার সাথে একটা ছবি দেবো, স্যার একটু দাঁড়াই। And how was the experience with him? না, এটা একটা মানে মানে he is institution. ওই জন্যই তো ওইটাই তো। হ্যাঁ, মানে অমিতাভ ভাই একটা প্রশ্ন ইন্টারভিউতে অমিতাভ ভাইকে দেখছিলাম, তাকে জিজ্ঞেস করছে যে আপনি বলেন যে আপনার জীবনের সবচেয়ে স্মরণীয় ঘটনা কি? অমিতাভ ভাই বলছে যেদিন আমি প্রথম শুটিং করি। বলছে সেদিন কি হয়েছিল? বলে না, ওইটাই তো, যেদিন শুটিং করি ওইটাই স্মরণীয়। সো ব্যাপারটা হচ্ছে যে মানে রাজ্জাক স্যার মানে তো মানে রাজ্জাক স্যারই। সো মানে ওইটা মানে আমার কাছে একটা আতঙ্কের ব্যাপার ছিল, এবং এটা ভেতরে প্রাউড ফিল করার একটা ব্যাপার ছিল। এবং উনি আমাকে যে জিনিসটা, যেটা মূল প্রশ্নে আমরা যেটা আসি, সেটা হচ্ছে যে উনি আমাকে যেটা শিখিয়েছিলেন যে বলছে যে নীরব, তুমি কথায় কথায় একটা বদ অভ্যাসের মতো ছিল, এটা তুমি অফ করবা। এবং উনি আমাকে মানে এমন ওই সময়ে যেটা আমাকে এটা দিয়েছিলেন, পরে আমি এর আগে দেখলাম যে হ্যাঁ, এটা তো এরকম একটা মানে স্ক্রিনে দেখা যাচ্ছে কিছুক্ষণ পর পর একটা মানে এরকম করছি আমি, বাট এটা অফ করেছিলাম শুধুমাত্র ওনার কথায়। এখন আবারও এখনো যদি যখন মনে হয় যে অনেক যদি আমি করে ফেলি, তখন মনে হয় যে না, স্যারের কথা মনে পড়ে আমার। সাকিব ভাইয়ের কাছ থেকে আমরা নীরবের কাছ থেকে জানতে চাই যে যে কোলাবোরেশনে যে কয়টা কাজ হয়েছে, সেখানে উনি অনেক অভিজ্ঞ মানুষ, বাংলাদেশের, আমি তো বলবো বাংলাদেশের একমাত্র সুপারস্টার যদি আমরা ওইভাবে চিন্তা করি। তো তার সাথে কাজ করার অভিজ্ঞতা কি জানা হলো তার কাছ থেকে নীরব কি বলবে? মানে আমার মনে হয় যে শুটিং এর সময় আসলে খুব বেশি জানা হয়নি। শুটিং এর বাহিরে অনেক সময় অনেক প্রশ্ন বা অনেক থাকতো। আবার দেখা যেত আমি সাকিব ভাইকে একটা জিনিস বলতাম, ভাইয়া আপনার মানে ওনার থেকে কখনো ওনাকে বুঝতে দিতাম না যে আমি ওনার থেকে এটা শুনছি, মানে যে আমি মানে তার কাছে মনে হতো আমি একটা গল্পই শুনছি, বাট ওই গল্প থেকে দেখা যাচ্ছে আবার অনেক কিছু নেয়ার ছিল বা আছে কি বা কি নিয়েছে সেটা আমি বের করে নিতাম। এবং সাকিব ভাইয়ের সাথে তো মানে অনেক সময় আমি মানে অনেক গল্পে, অনেক আড্ডায় দেখা হয়েছে, গল্প হয়েছে। সো সেগুলো আমার কাছে মনে হয় যে অনেক অ্যামেজিং, এবং এগুলো তার গল্প, পেছনের গল্প, এবং সেখান থেকে একটা স্টার উঠে আসার গল্প কেমন হওয়া উচিত বা তার স্ট্রাগলটা।
তার আজকের পজিশনটা, এবং আমার কাছে মনে হয় যে সেটা যে পজিশনটা আজকে হোল্ড করে আসলে তার পেছনে একটা মনে হলো হ্যাঁ এটাই হওয়া উচিত আসলে। অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি। আর একটা প্রশ্ন আমার একটু করার আছে, সেটা হচ্ছে যে নীরব অনেক কাজ করেছে, আরও কাজ করবে আগামীতে। নীরবের কিছু সিগনিফিক্যান্ট কাজও আসছে যেগুলো নিয়ে আলাপও হচ্ছে, আলোচনাও হচ্ছে। তো তারপরেও কেন জানি না কোথায় গিয়ে মনে হচ্ছে যে নীরবের আরও কিছু মনে হয় পাওয়া উচিত ছিল ইন্ডাস্ট্রি থেকে, বা দেয়ার কথা ছিল বা আছে। নীরব কি বলবে? অবশ্যই, মানে আমার কাছে তো আমার ওই যে বললাম যে কম্পিটিশন বা নিজের সাথে নিজের যে মানে চ্যালেঞ্জটা, ওই চ্যালেঞ্জটা আসলে আমি মাঝে মাঝে নিজের কাছে হেরে যাই। সো আমার কাছে মনে হয় যে নিজের সাথে নিজেকে মানে জিততে পারছি না। সো এটার সাথে আমি মানে আমার মনে হয় নিজেকেই দোষ দেব যে হয়তো আরও অনেক ভালো কিছু উচিত। বাট সাথে সাথে আমাদের ইন্ডাস্ট্রির তো আসলে আমরা জানি যে আমাদের হল, আমাদের মানে পুরো টোটাল যে ভলিউমটাই তো কমে গেছে, পুরো সিস্টেমটা, তারপরে দর্শকদের যে চলচ্চিত্রে মানে যে ইনভলভমেন্ট, হলে গিয়ে দেখার প্র্যাকটিসটা, আবার তাদেরটা দেখতে গেলে আপনি বলবেন যে তারা যে দেখবে সেটার মানে পরিবেশটা কি, আবার পরিবেশটা যখন আপনি দেখবেন সো হল মালিকটা সেটাকে যে মানে রেনোভেশন করে যে বানাবে সেটার জন্য যে ইনভেস্টমেন্ট সে ওখান থেকে তুলে আসবে কিনা, আবার যখন প্রডিউসার একটা ছবি বানাবে প্রডিউসার যেই টাকাটা ইনভেস্ট করবে তার যদি ওই টাকাটা উঠে আসে সে কিন্তু ওই টাকাটা ইনভেস্ট করবে। প্রডিউসার আসলে অত টাকা ইনভেস্ট করে যেটা হচ্ছে আমার দেশের মার্কেট। সো আবার একটা ডিরেক্টর আপনি যখন একটা প্রডিউসারকে বলবেন যে আপনি ভাই আমাকে এত টাকা দেন আমি আপনাকে মানে এমন একটা ছবি বানাবো, প্রডিউসার বল ভাই আমার এমন ছবি বানাইতে হবে না, আমাকে এমন ছবি বানান যেটা দিয়ে আসলে আমার টাকাটা উঠে আসবে। সো আসলে অনেক কিছু ইনভলভ, তো আমার মনে হয় যে তারপরেও আমরা অনেকজন যোদ্ধা আছি এই যুদ্ধে, মানে মানে সোলজার আমরা। সো আমরা ইনশাল্লাহ জয়লাভ করব। অবশ্যই যুদ্ধে জয়ী হও ইনশাল্লাহ। অ্যান্ড উইথ দিস গুড নোট আমরা এই সেগমেন্টটা শেষ করছি, আমরা লাস্ট সেগমেন্টে যাব এখন। প্রিয় দর্শক, আমাদের আজকের অনুষ্ঠানের শেষ সেগমেন্ট এবং প্রতিবারের মতোই শেষ যে সেগমেন্টটা, সেই সেগমেন্টটাতে চলে যাচ্ছি। সেই সেগমেন্টের নাম হচ্ছে যাহা বলিব সত্য বলিব। এবারে যে সেগমেন্টটা, এই সেগমেন্টটা এরকম যে আমরা যেটাই বলবো হ্যাঁ নাতে উত্তর হতে পারে, সত্য বলার চেষ্টা করতে হবে, কাঠগড়ায় দাঁড়ানো। যাহা বলিব সত্য বলিব। আচ্ছা, এমন কিছু না, এমন কোন প্রশ্ন করব না যেটা খুবই আমরা আগেই বলেছি যে আমরা বিশ্বাসে মিলায় বন্ধু, আমরা কোনো তর্ক বিতর্কে যাব না। হ্যাঁ, আমরা বন্ধু বৎসল, আমরা ভাই বন্ধু আছি একসাথে। তো আমার কাছে প্রশ্ন হচ্ছে নীরবের ক্ষেত্রে যে এই যে স্ন্যাচ করে নেওয়া ছবি, একজনের ছবি আরেকজন মাঝে মাঝে টেকনিক্যালি কেড়ে নেয়, এরকম হয়েছে অনেক ইন্ডাস্ট্রিতে, হয় হরহামেশা। জানা ছবি যে এই ছবিটা আমি কালকে বাদে পরশু শুটিং করব, হঠাৎ করে নীরবের কাছে খবর আসলো যে ছবিটাতে নীরব নাই। আবার উল্টাটাও হয়েছে, হয়। কিন্তু নীরব কি কখনো কারোর ছবির ক্ষেত্রে কুনজর দিয়েছিল যে না ওই ছবিটা আমার করতে হবে, ওই হিরো বাদ? না, আমার ক্ষেত্রে হয় নাই, কিন্তু তোমার সাথে হয়েছে। আমি একটু জানতে চাই, নাম না বলি, এরকম কি হয়েছিল? এই তো মানে আমি প্রডিউসার ডিরেক্টর বলে মিটিং করতে 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 অনেক দিন ধরে হয় কি যে আমি আপনার সাথে একটা ছবি নিয়ে গল্প করলাম, দাদা গল্পটা কি, এইটা কি, ওইটা কি। এখন এটা কিন্তু সারাক্ষণ আপনার সাথে বসার দরকার নাই বা সারাক্ষণ কথা বলার দরকার নাই। এখন মনে করেন আপনি যদি খারাপ মানুষ হন, আপনি প্রডিউসারের সাথে বসে 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 গল্প করে করে আপনি বলেন আচ্ছা থাক না, এটা দেখি অন্য ভালো কিছু করা যায় কিনা। হ্যাঁ, তো হঠাৎ করে এই কথাটা বলার মানে কি, মানে প্রডিউসারকে কিন্তু অলরেডি আপনি অর্ধেক তাকে ডিমোরালাইজ করে ফেলছেন আপনি। মনে হচ্ছে আমি এতদিন ধরে যেটা ভাবলাম, সরি, হ্যাঁ, আরে আমি এতদিন ধরে যেটা ভাবলাম তাহলে এটা আচ্ছা একটু ভাবতেছি। এখন দেখা গেলো আমি বলি নীরব আচ্ছা আমরা এই মাসে প্ল্যানিংটা ছিল, আমরা ঠিক 2টা মাস একটু পেছাচ্ছি, আমার একটু কাজ পড়ে গেছে, আমি দেশের বাইরে যাচ্ছি, দেশের বাইরে যাচ্ছি, আমি ফিরে আপনাকে কল দিচ্ছি। সো এই ঘটনাগুলো ঘটে আর কি। বাট এটা আমার ক্ষেত্রে না, বাট আমার ক্ষেত্রে এরকম হয়েছে। বাট তখন নীরবের মানে একটু কি দুঃখবোধ হয়নি যে এত কষ্ট করলাম, বা না মানে কি কখনো সেই প্রযোজককে বা পরিচালককে বলেনি যে এটা কি হলো? না, এটা নিয়ে আমি বলি না, এটা বলে আমি মানে কেন ইয়ে করবো, এটা আমার কাছে মনে হয় যে ওকে লিভ ইট। ওকে, আচ্ছা, এবার আমি একটু জানতে চাই যে নীরব যে কাজগুলো করছে আগামীতে, যে কাজগুলো নিয়ে নীরব এখন সরব হয়েছে,
এবং সেখানে একটা নতুন ছবির কথা এসছে এবং সেই ছবিতে নীরবকে একটা অন্যরকম ভূমিকায় মনে হচ্ছে যেন আমরা দেখতে পাবো। হ্যাঁ, তো সেই ছবিতে এটাও কথা এসছে যে ও এখন তো আসলে ওই পুষ্পার যুগ, তো মেয়েদের নামে হিরোদের নাম হয়, পুষ্পা সুপারহিট, পুষ্পা 2 বাম্পার হিট, এই জন্য ফুলের নামে, সরি মেয়েদের নাম না, ফুলের নামে। হ্যাঁ, তো আপনি ভুলে মেয়ে বলে ফেলছেন আর কি। পুষ্পা তো মেয়েদের নামও হয়। হ্যাঁ, আর যে ছবিটার কথা বলছি ওটাও মেয়েদের নাম হয়, ওই জন্য বলেছি ফুলের নাম, বাট বেসিক্যালি ফুল। তো ওই ফুলের নামে যে ছবির হিরিক উঠেছে সেখানেও নীরবের ছবি, এবং ওই ছবিটা ওটার অনুকরণে তৈরি হচ্ছে। শুনেছিলাম সেটা হচ্ছে যে যারা ফুল ভালোবাসে না সে মানুষ খুন করতে পারে। বাবা, সত্যি সত্যি। তো এখন ঘটনাটা কি এরকম কি আসলে যে ওই ছবির অনুকরণ বা অনুসরণ বা না, একদমই মানে তেমন কোনো কিছু না। মানে আমাদের যে ডিরেক্টর, মানে আমার ছবির যে ডিরেক্টর শামসুল হুদা ভাই, ওনার সাথে আমার তো অনেক দিনের মানে কথাবার্তা, চলাফেরা, একসাথে বোঝা পড়া। সো সেই জায়গা থেকে একটা গল্প প্ল্যানিং করা এবং গল্প থেকে রাইটারটাকে গল্পটা দিয়ে যখন গল্পটা করে মানে সে নেয়ার পর একটা ক্যারেক্টারকে ভাবে যে এটা ক্যারেক্টারের নাম কি হতে পারে। আচ্ছা, সো ক্যারেক্টারের নামটার জায়গা থেকে আবার এরকম একটা ক্যারেক্টার, এই ক্যারেক্টারের নামটার বিশেষণ এটা সো কি নাম হতে পারে, সেই জায়গা থেকে এইটার আবার সাপোর্ট, মানে যেমন স্ক্রিপ্ট অনেক বিশ্বাসের স্ক্রিপ্ট করা, এই নামের জন্য আবার আরেকজনকে মানে ক্রেডিট দিতে, সেটা সাইফ চন্দন। আচ্ছা, এই নাম আবার চন্দনের দেয়া। আচ্ছা, সাইফ চন্দনের। সো একটা পুরো টিম ওয়ার্কের মতো। বাবা, ভেরি গুড। এবং অবশ্যই আমি আমার যে ডিরেক্টর শামসুল হুদা, উনাকে থ্যাঙ্কস দেই। উনি মানে ভালো জিনিসটা খুব সুন্দর করে নেয়। কিন্তু মানুষের মধ্যে হয় না যে কিছু যে আমি যদি প্ল্যানিং থাকি শুনবো না, যাই আপনি দেন, না 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 ভাই কি বলেন আপনি, পাগল, এটা না, এই মানে গোলাপ, এটা কি বলেন, গোলাপ টলাপ চলবে না ভাই, কোনো ভালো কিছু দেন। মানে তার মধ্যে এটা নাই, তার মধ্যে হ্যাঁ ঠিক আছে ভাই, আমি ভালো জিনিস নেওয়ার একটা সুন্দরতা নামটা, হ্যাঁ, বা ক্যারেক্টারের সাথে যাচ্ছে। তো নীরবের ক্ষেত্রে আরেকটা জিনিস আমি একটু জানতে চাই, সেটা হচ্ছে যে নীরব কিন্তু ইন্ডাস্ট্রিতে অনেক নতুন নতুন নায়িকাকে উপহার দিয়েছে, মানে উপহার বলতে নীরবের মাধ্যমে নতুন নতুন নায়িকা এসছে। তো এইটা নীরব কি টেকনিক্যালি করে, নাকি উদ্দেশ্য প্রণোদিতভাবে করে, নাকি না ছবির প্রয়োজনে করে? নীরবের মাধ্যমে অনেক নায়িকা আমরা পেয়েছি ইন্ডাস্ট্রিতে, এটা তো ভুল না। আমি মুসে 4 নম্বর অপশন হবে, দোয়া করেন দাদা। মানে এমসিকিউর মধ্যে 4টা অপশন থাকবে, একটা থাকবে যে দোয়া করে দাদা। না, এটা বেসিক্যালি আমার কাছে মনে হয় যে ক্যারেক্টার মানে যেমন আসলে আমরা চাই, সেটা হচ্ছে আমরা তখন মানে যে কয়টা নতুন হিরোইনের সাথে কাজ করেছি, আমার কাছে ওই ক্যারেক্টারটাকে আমার মনে হয় যে তার মতো করে কে হতে পারে, সেই জায়গা থেকেই কিন্তু আসলে নায়িকা সিলেকশন করা। এবং দেখবেন যে যাদেরকেই মানে আমি মানে প্রথম ইন্ট্রোডিউস আমার সাথে হয়েছে, তাদের কিন্তু কেউ আমার পরিচিত না, যে এমন না যে ঠিক আছে আমার খুব পরিচিত ভাই প্রডিউসার ভাই বা ডিরেক্টর, ওনাকে বলি ভাই ওনাকে নেন, একদমই না। কিন্তু অপরিচিত কাউকে পরিচিত করে কি করে কাজ করা হলো? না, ওই মানে সেটাই একটা যে মানে ওই গল্পটার কারণে মনে হচ্ছে যে এরকম হতে পারে, এই মেয়েটি হলে ভালো হয়, বা হঠাৎ করে কোনো একটা জায়গায় দেখা বা আমার মনে হলো যে এটা, বা কোনো না কোনো জায়গায় দেখা, মানে আমি মানে কম্পারিজনটা দিচ্ছি হচ্ছে আমার সাথে যে অনেক ভালো সম্পর্ক বা ভালো খাতির, বা আমাকে বলছে যে প্লিজ আমার জন্য একটা ছবি করতে চাই, নীরব ভাই যদি এটা হয়, বা নীরব ভাই যদি হয় আমি করতে চাই, এরকম না। সো এটার আসলে স্পেসিফিক রিজন নাই, ওই গল্প বা মানে আমার মনে হয় যে নীরব ইন্ডাস্ট্রিতে মানে এই ব্যাপারে অনেক ভূমিকা রেখেছে, অনেক নায়িকাকে নীরব উপহার দিয়েছে, এই জন্য নীরবকে অনেক অনেক ধন্যবাদ। নীরব এরকম করে ভবিষ্যতে আরো ভালো ভালো সুন্দর সুন্দর নায়িকা উপহার দেখ, পাশাপাশি নীরব ভালো ভালো ছবি করুক, আমাদের ভালো ভালো ছবি উপহার দেখ। নীরবের কাজের প্রতি আমাদের আস্থা বিশ্বাস আছে, এবং আমরা জানি যে নীরব ইউ ক্যান ডু ইট, ইনশাআল্লাহ, ইউ উইল ডু ইট ইনশাআল্লাহ। অ্যান্ড উইথ দিস গুড নোট আমরা আমাদের অনুষ্ঠান প্রায় শেষের দিকে। নীরব, থ্যাংক ইউ সো মাচ ফর কামিং, এবং আশা করি অনুষ্ঠান ভালো লেগেছে, আমার খুব ভালো লেগেছে। অ্যামেজিং দাদা, থ্যাংক ইউ সো মাচ। এবং আমার মনে হচ্ছিল যে এই যে যতগুলো পর্ব অন এয়ার হয়েছে, এবং আমার মনে হচ্ছিল আমি খুব রিসেন্টলি যাব, এবং এসে এই গোলাপের যে ব্যাপকতা এবং গোলাপের যে সুবাস ছড়াচ্ছে, বাট সেটা সুবাস নয়, এটা একটা রক্ত ঝরার মতো একটা জিনিস ছড়েছে। এবং সাথে সাথে মানে খুবই অল্প সময়ের মধ্যে আমরা বসে গেলাম
মানে সেই মনে হচ্ছে সেদিন গল্প করলাম ইউএসএ তে বসে বসে। সো আজকে চলে এলাম, খুব ভালো লাগছে, এবং কালের কণ্ঠ অনলাইনকে থ্যাঙ্কস, আপনাকে থ্যাঙ্কস। এবং আমার মনে হয় যে এই ছবিটা মানে এই মুখে বারবার ছবি চলে আসে, সেটা হচ্ছে এই প্রোগ্রামটা মানে আজীবন থাকুক এবং হাজার হাজার এপিসোড হোক, আমরা আবার আসি। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের নীরব, আপনাদের নীরব, আমাদের সবার প্রিয় চিত্রনায়ক নীরব। আগামী পর্বে আশা করি আরও একজন তারকা অতিথি নিয়ে হাজির হব। সে পর্যন্ত অবশ্যই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি বিশ্বাস রাখবেন, এই অনুষ্ঠানের প্রতি বিশ্বাস রাখবেন, দেবাশিস বিশ্বাসের প্রতিও একটু হলেও বিশ্বাস রাখবেন। আজকের মতো বিদায়, আগামীতে দেখা হচ্ছে।